আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আমি সাইফুল ইসলাম, ক্লিনিক্যাল আইসির পক্ষ থেকে আজকের ইউএসএমএল গাইডলাইন সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনায় থাকছে ইউএসএমএল কি, কখন থেকে শুরু করতে হবে, খরচ কত, রেজিস্ট্রেশন প্রসেস, রিচার্জ ও সিভি গঠনের কৌশল। আজকে গেস্ট হিসেবে আছে আমাদের কুমিক আর্টিস্ট ব্যাচের ডক্টর হাফসা আবা আপু। প্রথমে আপুকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপুর অনুমতি নিয়ে আজকের সেশন শুরু করছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। প্রথম প্রশ্ন হলো ইউএসএমএল কি, এটা কাদের জন্য এবং এটা কেন গুরুত্বপূর্ণ? ইউএসএমএলএ হচ্ছে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সাম। এন্ড এটা হচ্ছে যে যারা ইউএসএ তে ডক্টর হিসেবে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য একটা লাইসেন্সিং এক্সাম। এন্ড এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কারণ আই গেস যারা হচ্ছে যে ইউএসএ তে ডক্টর হিসেবে ক্যারিয়ার করতে চায়, যেমন আমাদের মতো বাংলাদেশি যারা, অথবা যারা আইএমজি ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটস আদার দেন ইউএসএ। তো ইউএসএ বাইরে যারা ডক্টর আছে ওরা যদি ইউএসএ তে ডক্টর হিসেবে ক্যারিয়ার করতে চায় ওদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইউএসএমএল কয়টি স্টেপ রয়েছে এবং স্টেপ গুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ইউএসএমএল তে তিনটা স্টেপস আছে, স্টেপ 1, স্টেপ 2 এন্ড স্টেপ 3। স্টেপ 1 হচ্ছে যে ফার্স্ট প্রফ এন্ড হচ্ছে সেকেন্ড প্রফ, এই দুইটা প্রফ পার করার পর দেয়া যায়, মানে ফাইনাল প্রফের আগেই দেয়া যায়। আর সেকেন্ড স্টেপ যেটা, সেকেন্ড স্টেপ দিতে হলে এমবিবিএস এর সার্টিফিকেট লাগে, কলেজের ট্রান্সক্রিপ্ট লাগে এন্ড এমবিবিএস এর ট্রান্সক্রিপ্ট লাগে। আর থার্ড স্টেপ যেটা, থার্ড স্টেপ দিতে হলে ইসেশনকে সার্টিফাই করতে হয়, মানে হচ্ছে স্টেপ 1 এন্ড স্টেপ 2 ক্লিয়ার করতে হয় এন্ড সাথে ওইটি ক্লিয়ার তো করতে হয়। একজন মেডিকেল, আচ্ছা আচ্ছা, তো একজন মেডিকেল স্টুডেন্ট কখন থেকে ইউএসএমএল এর প্রসেস শুরু করা উচিত বলে আপনি মনে করেন এবং আপনি কখন শুরু করেছিলেন? হ্যাঁ, একজন মেডিকেল স্টুডেন্টের যত আর্লি পসিবল তত আর্লি ইউএসএমএল প্রিপারেশন শুরু করা উচিত, যদি ইউএসএ তে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে। আমার মতে মেডিকেলে চান্স পাওয়ার পর এন্ড ফার্স্ট ইয়ারে পড়াশোনার সাথে একটু অ্যাকাস্টমড হওয়ার পর একজনের একজন মেডিকেল স্টুডেন্টের ক্যারিয়ার সেট আপ করে ফেলা উচিত, ক্যারিয়ার গোল সেট করে ফেলা উচিত যে সে কি দেশে থাকতে চায় আর বাইরে ক্যারিয়ার করতে চায়। বাইরে ক্যারিয়ার করতে চাইলে কোন দেশে করতে চায়, এন্ড সেটা যদি ইউএসএ হয় এন্ড ইউএসএমএল সে দিতে চায়, তাহলে অবশ্যই তার সেটা যত আর্লি পসিবল তত আর্লি ডিসিশনটা নিলে সেটা বেটার। কারণ ইউএসএ তে হচ্ছে যে ওরা ইয়াং ফ্রেশ গ্রাজুয়েটদের বেশি প্রেফার করে ওদের রেসিডেন্সির জন্য। তো তুমি যত আর্লি দিতে পারবে এক্সামটা, তোমার গ্রাজুয়েশনের গ্যাপটা যত কম হবে, তোমার রেসিডেন্সি পাওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে। তো ইউএসএমএল এর ক্ষেত্রে টাইম লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তো হচ্ছে যে একজন স্টুডেন্টের ফার্স্ট ইয়ারে থাকতে যখন সে অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি পড়ছে, তখনই হচ্ছে যে ইউএসএমএল এর যে রিলেটেড যে চ্যানেলস গুলো আছে ইউটিউবে, যেমন অসমোসিস, বিএনপি ভিডিওস গুলা, তারপর আরো অনেকগুলা ভিডিওস আছে, চ্যানেল আছে, ওগুলা ক্যাপলানের ভিডিওস গুলা অথবা ডক্টর নাজিবের লেকচার্স, এইসব যদি সে দেখা শুরু করে এন্ড ওগুলোর সাথে যদি কোরিলেট করে পড়া শুরু করে, তাহলে হচ্ছে যে ইউএসএমএল এর স্টাইলে পড়াশোনাটা শুরু হয়ে যাবে। এন্ড সে ইউএসএমএল এর বই না পড়ুক, ফার্স্ট এইডটা তখনই না শুরু করুক, কিন্তু তার যে সাবজেক্ট গুলো আছে ওগুলোর সাথে ম্যাচ করে যদি সে কোরিলেট করে প্রতিটা জিনিস ডিপলি বুঝে পড়া শুরু করে, বেসিক একদম ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়া শুরু করে, তাহলে ফার্স্ট ইয়ার থেকে পড়াটা শুরু করাটাই বেটার। কিন্তু কারো যদি ডিসিশন নিতে একটু লেট হয়ে যায় অথবা সে তখনও ডিসিশনহীনতায় ভুগতে থাকে এন্ড হচ্ছে ফার্স্ট প্রফ পার হয়ে গেল, ফার্স্ট প্রফ পরে শুরু করুক। যেমন থার্ড ইয়ার হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম আমার মতে, থার্ড ইয়ার হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম ইউএসএমএল প্রিপারেশন শুরু করার জন্য। কারণ আমি এই সময়টায় শুরু করেছিলাম, আমাদের সময় কোভিড ছিল থার্ড ইয়ারে। তো আমাদের সময় থার্ড ইয়ারে দুইটা সাবজেক্ট ছিল, কমিউনিটি মেডিসিন এন্ড ফরেনসিক মেডিসিন। এখন তোমাদের কি কি আছে থার্ড ইয়ারে? কমিউনিটি মেডিসিনের সাথে মেবি অন্য না আপনি সাবজেক্ট এখন আছে। কমিউনিটি, হ্যাঁ কমিউনিটি মেডিসিনের সাথে হচ্ছে প্যাথোলজি, না থার্ড ইয়ারে এখন হ্যাঁ, হচ্ছে ফরেনসিক আর ফার্মাকোলজি আছে। থার্ড ইয়ার হচ্ছে ফরেনসিক আর ফার্মাকোলজি। আচ্ছা, তো এটা আরো ভালো যে আমাদের সময় যখন কমিউনিটি মেডিসিন এন্ড ফরেনসিক মেডিসিন ছিল, তো এই দুইটা সাবজেক্টে তো আমরা জানি পড়াশোনার লোড একটু কম। তো থার্ড ইয়ারটা খুবই একটা বেস্ট টাইম ছিল ইউএসএমএল এর জন্য পড়াশোনা করা। তো তখন আমি ফার্স্ট এড বইটা কিনেছিলাম এন্ড হচ্ছে ফার্স্ট এডটা জাস্ট আমি আমি যে বুঝতাম এমন না, ফার্স্ট এড জাস্ট খুলতাম এন্ড পড়তাম, রিডিং করতাম, কনসেপ্ট গুলা পড়তাম, বিএনবি ভিডিওস দেখতাম এন্ড বাসায় আমি ফার্স্টে নিজে নিজে প্রিপারেশন শুরু করলাম। তারপরে যখন হচ্ছে যে আমি ডিসিশন নিলাম যে না, ইউএসএমএল পড়াশোনা আমার খুবই ভালো লাগতেছে, মানে এখানে খুবই কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা হচ্ছে এন্ড আমার পড়াশোনার স্টাইলটা খুবই পছন্দ হলো, তখন আমি ডিসিশন ফাইনাল করলাম যে আমি ইউএসএমএল দিই।
তো এরপর আমি পুরো দমে প্রিপারেশন শুরু করলাম। ফার্স্ট এইড পড়া শুরু করলাম ভালোভাবে, এন্ড হচ্ছে আদার ভিডিওস গুলো দেখা শুরু করলাম। তারপরে তুমি এই বিএনবি ভিডিওস, ক্যাপলান ভিডিওস এগুলো দেখতে পারো। আর হচ্ছে যে অফলাইন ইউয়ার্ল্ড, যেটা হচ্ছে মেইন রিসোর্স অফ ইউএসএমএল ইউয়ার্ল্ড। তো অফলাইন ইউয়ার্ল্ড আমি করা শুরু করলাম। আমি প্রিপারেশনের একদম শুরুতেই অনলাইন ইউয়ার্ল্ড শুরু করা উচিত না, কারণ অনলাইন ইউয়ার্ল্ড আমরা জানি কস্টলি, এন্ড ইউয়ার্ল্ডটা আমরা বুঝতে বা ইউয়ার্ল্ডের সাথে একাস্তন্ত হইতেই অনেক সময় লাগে। তো ফার্স্টে থার্ড ইয়ার থেকে শুরু করা হচ্ছে, ফার্স্টে বইটা কিনবে এন্ড অফলাইন ইউয়ার্ল্ডের একটা পিডিএফ পাওয়া যায়। সব প্রতি ইয়ার এগুলো আপডেট হয়, যেমন এখন 2025 এর পিডিএফ পাওয়া যাবে। তো এগুলা বিভিন্ন টেলিগ্রামের চ্যানেলস গুলো আছে, তারপরে হচ্ছে আরো হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ আছে, স্টেপ 1 স্টেপ 2 এর টেলিগ্রামে গ্রুপস আছে। ওগুলাতে যদি কেউ সার্চ করে তাহলে এইসব পিডিএফ গুলা সে পেয়ে যাবে অফলাইন ওয়ার্ল্ডে। তো এগুলা পেয়ে গেলে সে সব রিসোর্সেস গুলা ফার্স্টে এক জায়গায় করবে, তারপরে সে প্রিপারেশন শুরু করবে। ফার্স্টে দুইটা রিসোর্সই হচ্ছে যে আমার মধ্যে মেইন, একটা হচ্ছে অফলাইন ওয়ার্ল্ড এন্ড হচ্ছে ফার্স্ট এইড। যেই ইয়ার চলতেছে ওই ইয়ারে ফার্স্ট এইডটা কিনবে সে, এন্ড ফার্স্ট এইড আর অফলাইন ইউয়ার্ল্ডটা নিয়ে প্রিপারেশন শুরু করবে থার্ড ইয়ার থেকে। তোমার সব বোঝার দরকার নাই, সবকিছু পারার দরকার নাই, বা সব মনেও রাখার দরকার নাই। তুমি জাস্ট পড়বা, জাস্ট রিডিং করে গেলাম, রিডিং করে গিয়ে জাস্ট একাস্টম্প হইলা, এটাই হচ্ছে অনেক কিছু। থার্ড ইয়ারে শুধু এই রিসোর্সেস গুলোর সাথে নিজেকে পরিচয় করানোটাই আই গেছি না। যে আপু তাহলে এই সামনের জন্য যে রিসোর্স গুলা এগুলো তাহলে কি কি? হ্যাঁ, রিসোর্সেস গুলো আমি তো দুইটা বললাম, যে থার্ড ইয়ারের ফার্স্ট এইড এন্ড হচ্ছে ইওয়ার্ল্ড, অফলাইন ইওয়ার্ল্ড, এই দুইটা দিয়ে শুরু করবে। সাথে হচ্ছে ইউটিউবের ভিডিওস, পিএনবি, সাপ্লান ভিডিওস, অসমোসিস, এইসব ভিডিওস দেখবে। ডক্টর নাজিবের লেকচার দেখতে পারলে খুবই ভালো, কিন্তু আমি সাজেস্ট করবো যে থার্ড ইয়ারের পরে গিয়ে ফোর্থ ইয়ার থেকে যাতে কেউ ডক্টর নাজিবের লেকচার দেখে টাইম ওয়েস্ট না করে। কারো যদি অনেক বেশি টাইম থাকে তাহলে সে ডক্টর নাজিবের লেকচার্স দেখতে পারে, কারণ ডক্টর নাজিবের লেকচার্স গুলো আমরা জানি অনেক বড় বড় হয়, কিন্তু ওগুলা দেখলে অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়। তাহলে ডক্টর নাজিবের লেকচার দেখা শুরু করা হলো ফার্স্ট ইয়ার। তো এইসব ভিডিওস গুলো দেখবে, আর ফোর্থ ইয়ারে যখন সে উঠবে, যখন দেখবে যে সে অফলাইন ওয়ার্ড বা এইসব জিনিসগুলোর সাথে পরিচিত হয়ে গেছে, এন্ড হচ্ছে ফার্স্ট এইডের বিভিন্ন সিস্টেম গুলো পড়া হয়ে গেছে, ফোর্থ ইয়ারে উঠলে যখন দেখবে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি পড়ছে, প্যাথোলজি মাইক্রোবায়োলজি পড়ার সাথে সাথে তখন হচ্ছে যে ফার্স্ট এইডের টপিক গুলো আরো বেশি পরিচিত হওয়া শুরু করে, কারণ প্যাথোলজি মাইক্রোবায়োলজি পড়লে ফার্স্ট এইডের কনসেপ্ট গুলো অনেকটাই ক্লিয়ার হওয়া শুরু হয়। ঠিক আছে, তো তারপরে আদার ভিডিওস তো আছেই হেল্পের জন্য। তো যখন দেখা যাবে যে সিস্টেম গুলো একের পর এক, একবার ফার্স্ট এইড পাস দেওয়া হয়ে গেল, ফার্স্ট এইড একবার পাস দেওয়া হয়ে গেল, অফলাইন ইওয়ার্ল্ডে প্রতিটা ইওয়ার্ল্ডে 3500 বা 4000-এর মতো কোশ্চেন থাকে। তো যদি সবগুলা সিস্টেম সে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের মাঝামাঝির মধ্যে 1.5 বছরের মধ্যে যদি একবার শেষ করে ফেলতে পারে, এরপর আমি বলবো যে অনলাইন ইওয়ার্ল্ডে কনভার্ট করা। এরপর অনলাইন ইওয়ার্ল্ডের সাবস্ক্রিপশন নিবে। অনলাইন ইওয়ার্ল্ডের সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে তুমি 6 মাস নিতে পারো আর 1 বছর নিতে পারো। এখন তোমার যদি টার্গেট থাকে যে না আমি ফাইনাল প্রুফের আগেই দিতে পারবো, মানে নিজের ক্যাপাসিটি তো নিজের জানা জানা আছে মানুষের, তো যদি দেখে যে না আমার সিস্টেম গুলোর উপর ভালো ক্লিক হয়েছে, অথবা আমি বুঝতেছি, আমি পড়াশোনাগুলো বুঝতেছি, আমার বিষয়টা কঠিন লাগছে না, অথবা আমি ফাইনাল ইয়ারের আগেই আমি দিতে চাই এক্সামটা, আমার টার্গেট এটা, তাহলে সে 6 মান্থের সাবস্ক্রিপশন নিতে পারে। আর যদি কেউ মনে করে যে না আমি আরো একটু দেখবো, অথবা আমি ফাইনাল ইয়ারের পরে গিয়ে পরীক্ষাটা দিতে চাই, তাহলে সে 1 বছরের সাবস্ক্রিপশন নিবে, মানে নিজের প্রয়োজন অনুসারে সাবস্ক্রিপশনটা নিবে। এখন এগুলার কস্টও আবার ডিফারেন্ট, 6 মাস 1 বছর ভেদ করে এগুলার কস্ট ডিফারেন্ট। তো এই অনলাইন ওয়ার্ল্ডটা পড়লে তখন একটা নিজের মধ্যে অ্যাড্রেনালিন রাশ আসে, যে মানে শুরু হয় যে না আমি টাকা দিয়ে কিনেছি এন্ড হচ্ছে এটার আমার ইউটিলাইজ করতে হবে, এন্ড আমার এক্সামটা সামনে আমার দিতে হবে। তো যখন অনলাইন ওয়ার্ল্ড কিনবে তখনই আমার মতে রেজিস্ট্রেশনের কাজগুলোও শুরু করে ফেলা উচিত, কারণ তুমি অলরেডি সেট করে ফেলেছো যে আমি এক্সামটা দিব। তো তখনই তোমার ইসএফএমজি রেজিস্ট্রেশনের প্রসেস এগুলা শুরু করে ফেলা উচিত, কারণ এগুলাতেও কিন্তু অনেক লেন্থি সময় লাগে, মানে অনেক সময় লাগে। রেজিস্ট্রেশনের প্রসেস গুলো একটু ভেজালও আছে, নোটারাইজেশন এগুলাতে একটু ভেজালও আছে। তো এগুলো যত আর্লি পসিবল এগুলা যদি ভেজালগুলো শেষ করে ফেলা যায়, এক্সামের আগে দিয়ে তোমার জাস্ট পড়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। তো এভাবে করে প্রিপারেশনটা শুরু করা উচিত। আর মাঝখান দিয়ে যদি কেউ ফাইনাল প্রুফের আগে দিতে পারে সেটা তো ভালো, আর যদি দিতে না পারে কোনো ব্যাপার না। যেমন আমার টার্গেট ছিল ফাইনাল প্রুফের আগেই দেয়া, কিন্তু আমাদের ফাইনাল প্রুফটা মানে সাডেনলি 2 মাস আগে, মানে 2 মাস আগেই হয়ে যায়, হঠাৎ করে ডেট দিয়ে দেয়। তো আমার ইউয়াল কেনা ছিল 6 মাসের, তো আমি তখন দিতে পারি নাই।
যেহেতু ফাইনাল প্রফ দিতে হবে। তো এই জন্য আমি পজ রাখলাম ওইটা, এন্ড হচ্ছে ফাইনাল প্রফটা শেষ করলাম, তারপরে আবার আমি শুরু করলাম, এন্ড আমি ডেডিকেটেড পিরিয়ড আবার 4 মাস নিয়ে তারপর এক্সামটা দিয়ে দিলাম। তো এরকম ভাবে তোমার প্রিপারেশন নিতে থাকবা। তো যখন হচ্ছে প্রফ গুলো আসবে, প্রফ ওরিয়েন্টেড পড়াশোনা করবা। তো ইউএসএমএল রিলেটেড পড়াশোনা করলে কিন্তু আমাদের মেডিকেলের যে প্রফ গুলো আছে ওগুলোর জন্য এক্সট্রা অনেক কিছু করতে হয় না, স্পেশালি ফোর্থ ইয়ারে, থার্ড ইয়ারে। হ্যাঁ, দেখবা প্যাথো মাইক্রো ফার্মা তুমি ইউএসএমএল লাইনে পড়লে তোমার কাছে সব ক্লিয়ার থাকবে, মানে তোমাকে সামনে কি কোশ্চেন করবে তোমাকে কিছুটা আটকাতে পারবে না। আমাকে ইনশাল্লাহ ভাইবাতে তেমন ভাবে আটকাতে পারতো না, মানে আমি মোস্ট অফ দা কোশ্চেনই পারতাম, কারণ তোমার সব বেসিক কনসেপ্ট সব ক্লিয়ার থাকবে। তোমার আলাদা করে বই গাইড এগুলো মুখস্থ করা লাগবে না, তোমার সব অ্যান্সার নিজে থেকে জানা থাকবে, এরকম হবে। তো ইউএসএমএল হচ্ছে এমন একটা পড়ার সিস্টেম। তো এভাবে করে পড়লে ফাইনাল প্রফের পরে গিয়ে এক্সামটা দিলা, কোনো সমস্যা নেই। মানে এখন ট্রাই করা উচিত, যেহেতু এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে, এখন অনেকেই ইউএসএমএল এর দিকে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে গেছে, রেসিডেন্সিতে ম্যাথ হওয়া অনেক বেশি মানে কম্পিটিটিভ হয়ে গেছে। তো এখন আমার মতে উচিত যে সবারই টার্গেট থাকা উচিত অ্যাজ আর্লি এজ পসিবল স্টেপ অন স্টেপ এগুলো ক্লিয়ার করা, তাহলে ফাইনাল প্রফ পাস করার খুবই শর্ট ডিউরেশনের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলা উচিত। তবে অবশ্যই এক একজনের ক্যাপাসিটি এক এক রকম, কারো যদি একটু বেশি টাইমও লাগে সেটা অবশ্যই কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে, পারসিস্টেন্টলি লেগে থাকতে হবে, এটাই হচ্ছে মেইন। আচ্ছা আপু, এই সিনিয়র জন্য আলাদা করে কোনো কোর্স বা কোনো মেন্টরের প্রয়োজন আছে কিনা? এখন এটা ডিপেন্ড করে, যদি দেখা যায় যে তুমি ওই যে আমি যে বললাম ভিডিওস গুলা এন্ড হচ্ছে বিভিন্ন পিডিএফ অনেকগুলা বই, আমি যেমন অনেক বই পড়ছি, যেমন লিন্ডা ফিজিওলজি, ক্যাপলান, গলজান, কেন, কিছু বাদ রাখি না, আমি সব পড়ে পড়ে নিজের কনসেপ্ট ক্লিয়ার করলাম। এন্ড আমি একজন মেন্টরের হেল্প নিয়েছি, ঠিক আছে, মেন্টরের হেল্প নিয়েছি, কিন্তু সেটা আমি 6 মাস ওনার কাছে কন্টিনিউ করেছি, কিন্তু পুরোটা কোর্স ওনার কাছে আমি পড়ি নাই, কারণ আমি দেখছি যে না, আমি প্রসেসটা বুঝে গেছি, আমার আর লাগবে না, আমি নিজেই করতে পারবো। এরপর আর আমি ওনার কাছে কন্টিনিউ করিনি। এখন কারো যদি মনে হয় যে না, আমি এতগুলো ভিডিওস দেখার পর বা এইভাবে পড়াশোনা করার পর আমি সিস্টেমটা ধরতে পারতেছি না, বা আমার আমার কঠিন লাগতেছে, কিন্তু আমার টার্গেট আমি ইউএসএমএল দিব, তো সে যে কোনো একটা মেন্টরের, অনেক অনেক মেন্টর আছে ইউএসএমএল, আমরা জানি অনেক মেন্টর আছে, অনেক মেন্টরিং করেন অনেকে, একজন মেন্টরের হেল্প নিলেই পারে, হেল্প নেওয়া যাইতে পারে অবশ্যই। তুমি যদি দেখো যে না তোমার একটু পড়াশোনা ধরতে কষ্ট হচ্ছে, তুমি হেল্প নিয়ে দেখতে পারো, 2-3 মাস নিয়ে দেখতে পারো যে তোমার প্রসেস গুলা বুঝতে হেল্প হচ্ছে কিনা। যদি দেখো যে না ওনার কাছে তোমার পড়ে ভালো লাগতেছে বা ওনার মেন্টরিং এ তোমার ভালো লাগতেছে, তোমার পড়াশোনা আগাচ্ছে, তাহলে তুমি কন্টিনিউ করলা। কিন্তু যদি দেখা গেল যে না, তোমার আর মেন্টরিং এর দরকার নাই, তুমি প্রসেসটা বুঝে ফেলছো, যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে আমি প্রসেসটা বুঝে ফেলছি যে এইভাবে এইভাবে করতে হবে বা এইভাবে এইভাবে কন্টিনিউ করতে হবে, তাহলে তোমার আর দরকার নাই। কারণ হ্যালো, হ্যালো, হ্যাঁ জি আপু, এখন শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নেট প্রবলেম করছিল হয়তো। আচ্ছা, তুমি আচ্ছা কোন আপু এখন, পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, আমি just করছিলাম যে এই সেমিনারের জন্য আলাদা কোনো কোর্স বা মেন্টর প্রয়োজন আছে কিনা, এটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, এটা ওই যে পার্সন টু পার্সন ভ্যারি করে। তোমার যদি তৈরি করে, হ্যাঁ মনে বুঝতে হয় যে পারছি। আমার মেন্টর লাগবে, তাহলে তুমি মেন্টরের হেল্প অবশ্যই নিতে পারো। হুম, আর যদি তোমার মনে হয় যে না, আমি নিজে নিজেই পারবো, অথবা আমি পড়াগুলো বুঝতেছি, আমি সিস্টেমটা বুঝে যাচ্ছি, আমি অফলাইন ইউআর করতেছি আর আমার কোশ্চেন সলভ হচ্ছে। অনেকের প্রবলেমটা ফেস করে কখন, ইউআর করতে গিয়ে, যে ইউআর এর কোশ্চেন গুলো ধরতে পারে না বা হ্যাঁ, বুঝতে পারে না যে কি সিস্টেমে পড়বে, অথবা
অনেক দিন যাবত পড়ে থাকে এক সিস্টেম নিয়ে, আগায় না বা বুঝতে পারে না, ফার্স্ট এইড করতে সমস্যা হয়, ওদের জন্য আমি বলবো মেন্টরের হেল্প নেওয়া উচিত। একজন মেন্টরের হেল্প নিলে তোমার প্রিপারেশনটা তাড়াতাড়ি হবে, তুমি তাড়াতাড়ি এক্সাম দিতে পারবে। আর যদি ফার্স্ট ইয়ার জি থেকে বা থার্ড ইয়ার থেকে শুরু করে, ওদের কাছে এনাফ টাইম থাকে, ওরা নিজেরাই আগে পড়ে দেখুক, নিজেরা আগে একাস্টম হোক, আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবে। যে আপু, এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় যে প্রতিটা স্টেপে কত টাকা খরচ করতে পারে, এই খরচটা কিভাবে ম্যানেজ করা যায়? হ্যাঁ, এটা হচ্ছে যে সবার একটা ফেভারিট কোশ্চেন, যে সবাই ইউএসএমএলই আসলেই যে কস্ট কত। কারণ সবাই জানি ইউএসএমএলই খুবই কস্টলি এক্সাম, এটা ট্রু, ইউএসএমএলই খুবই কস্টলি এক্সাম। কিন্তু এই কস্টটাকে হচ্ছে যে রিডিউস করার অনেক চোরা বুদ্ধি আছে, যেটা অনেক চোরা বুদ্ধি আছে, নিজেকে টেকনিক করে বুদ্ধি খাটায় চলতে হবে। সেটা কিভাবে? ধরো এই যে আমি অনলাইন ইউয়ার্ল্ড এর কথা বললাম, হুম, এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এই রিসোর্সের কথা সবাই জানেও না। ধরো অনলাইন ইউয়ার্ল্ড এর কথা বললাম, এখন অনলাইন ইউয়ার্ল্ড একটা 6 মাসের সাবস্ক্রিপশন নিতে গেলে কত লাগে? 60,000 থেকে 70,000 টাকা। আর ধরো 1 বছরের সাবস্ক্রিপশন নিতে গেলে 1 লাখের মতো খরচ পড়ে যায়, খুবই কস্টলি দেখতেছি আমরা। এন্ড ইসিএফএমজি রেজিস্ট্রেশন, ওইটা করতে গেলে 30,000 থেকে 35,000 টাকা খরচ চলে যায়। তারপরে আমি শুধু স্টেপ 1 এর খরচটাই বলতেছি এই পর্যন্ত, যে ফার্স্টে তুমি ইসিএফএমজি রেজিস্ট্রেশন করলা, তারপরে ইউয়ার্ল্ড কিনলা, তারপরে হচ্ছে আবার স্টেপ 1 এর জন্য মানে পরীক্ষার জন্য ফিসটা যে $1,000 মতো প্রায়, তাহলে কত টাকা চলে যাচ্ছে? প্রায় 3 থেকে 4 লাখ টাকা এখানেই চলে যাচ্ছে। তারপর আবার স্টেপ 2 তে আবার সেম প্রসেস গুলা, শুধু ইসিএফএমজি রেজিস্ট্রেশন বাদে আবার ইউয়ার্ল্ড তোমার কিনতে হবে, আবার পরীক্ষার ফিস দিতে হবে, তাহলে আবার সেম 3 থেকে 4 লাখ টাকা খরচ চলে যাচ্ছে। তারপরে আবার রোটেশন, ক্লিনিক্যাল রোটেশন, যেটা একটা খুবই কস্টলি প্রসেস। ক্লিনিক্যাল রোটেশন তুমি ফ্রিতে পাইতেও পারো, নাও পাইতে পারো, তোমার অনেক অনেক ইমেইল করতে হবে। এন্ড যাদের বলবো যে আমি টাকার একটু শর্ট আছে বা হচ্ছে যে এত তাড়াহুড়া নাই ক্লিনিক্যাল রোটেশন করার বা হাতে টাইম আছে, ওরা হচ্ছে যে কি করে, যে স্টেপ 1 এক্সামটা পাস করার পরেই ইমেইল করা শুরু করে। অনেক অনেক ইমেইল করতে হয় বিভিন্ন হসপিটাল গুলাতে, ক্লিনিক গুলাতে, ইউনিভার্সিটি গুলাতে। যদি ইমেইল করতে থাকে প্রফেসরদেরকে, তখন হচ্ছে যে অনেকে রিপ্লাই দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা নো ফ্রি অফ কস্ট তোমাকে রোটেশন করতে দিব, ঠিক আছে। তো ওগুলা যদি তুমি অফার পেয়ে যাও তাহলে তো তুমি লাকি। কিন্তু ওইসব অফার সবসময় পাওয়া যায় না। ওই যে আমি বললাম এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে। আরো 2 বছর আগের পিকচারই একটু ডিফারেন্ট ছিল, ফ্রি অফ কস্ট অনেক রোটেশন অ্যাভেলেবেল থাকতো, কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে না এই লাস্ট 2 বছর ধরে। এখন এটা খুবই কম্পিটিটিভ হয়ে গেছে, ফ্রি অফ কস্ট রোটেশন গুলো খুবই কম পাওয়া যায়, অনেক অনেক দেখা যায় 500-600, আমি নিজে অ্যারাউন্ড 300-র মতো মেইল করেছি, কিন্তু আমি ফ্রি অফ কস্ট মাত্র 3টা বা 4টা জায়গা থেকে রিপ্লাই পেয়েছি। আর বাকি সবগুলোই হচ্ছে কস্ট, মানে তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হবে ওদেরকে, ঠিক আছে। এন্ড সেটা হয় ধরো মান্থলি $400 বা মান্থলি $1,000 পর্যন্ত ইউনিভার্সিটি হসপিটাল গুলাতে, তো সেটা খুবই কস্টলি হয়ে যায় না? তো এখন হচ্ছে যে তোমার রোটেশন করতে হলে আগে থেকেই টার্গেট থাকতে হবে যে আমি মেইল করতে থাকবো এন্ড তোমাকে হাতে টাইম রেখে মেইল গুলা করতে হবে। তো দেখা যাবে তুমি একটা দুইটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবা, কিন্তু অনেক সময় আবার নাও পাইতে পারো যদি আনলাকি হও, তাহলে হচ্ছে তখন কিনে এটা করতে হবে। এই গেল স্টেপ 2 তে আলাদা একটা খরচ যোগ হয় ক্লিনিক্যাল রোটেশন। তো এই সব মিলায় হচ্ছে রোটেশন করার কথা একবার বললে যে ইউএসএ তে যাইতে হবে, আসতে হবে, ওখানে আমরা জানি যে অ্যাটলিস্ট 3টা জায়গায় রোটেশন করতে হয়, কারণ তোমার 3টা এলওআর লাগে, লেটার অফ রিকমেন্ডেশন লাগে 3টা। তো 3টা ইউনিভার্সিটি হসপিটাল বা 3টা হসপিটালে রোটেশন করতে হইলে ওই সব 3টা জায়গায় পেমেন্ট, আবার 3টা জায়গায় থাকা, এক একটা স্টেটে ট্রান্সফার হওয়া, আবার হচ্ছে যে বাংলাদেশ থেকে যাওয়া আবার আসা, তো এগুলো খুবই, আবার ভিসার জন্য অ্যাপ্লাই করা, এগুলো খুবই মানে মানে অনেক টাকা যায়, ভাগে ভাগে অনেক টাকা যায়, সত্যি কথা বলতে ভাগে ভাগে অনেক টাকা যায়। তো দেখা যায় যে একবার এই রোটেশনের কথা তুললে 10 থেকে 15 লাখ টাকা নিয়ে তোমার নামা লাগবে। তাহলে স্টেপ 1 গেল 3 থেকে 4 লাখ, স্টেপ 2 তে গেল 3 থেকে 4 লাখ, আবার রোটেশন করতে গেলে 10 থেকে 15 লাখ, মানে অ্যারাউন্ড 20 লাখের মতো তোমার হাত নিয়ে নামা লাগবে। তারপরে হচ্ছে যে 20 লাখের মতো হাতে নিয়ে নামা লাগবে আবার স্টেপ 3 তো আছে। এখন স্টেপ 3 হচ্ছে ইয়াং ফ্রেশ গ্রাজুয়েট হলে স্টেপ 3 এত মাস্ট না, কিন্তু এটা গত বছর পর্যন্ত ছিল যে স্টেপ 3 এত মাস্ট ছিল না। স্টেপ 3 সবাই করতো কি রেসিডেন্সিতে চান্স পাওয়ার পর, মানে স্টেপ 1 স্টেপ 2 করেই ওইটি দিয়ে সবাই সেভেন্টি রেজিস্ট্রেশন করলেই ম্যাচের জন্য অ্যাপ্লাই করতো, হয়ে যায়। কিন্তু এই লাস্ট ইয়ারের পিকচার থেকে দেখা যাচ্ছে যে
এত কম্পিটিশন বেড়ে গেছে যে সবার প্রোফাইল এত হাই যে সবাই স্টেপ 1 স্টেপ 2 করা, সবাই ইয়াং ফ্রেশ গ্রাজুয়েট, সবাই অনেক জলদি জলদি স্টেপ 1 দিচ্ছে, স্টেপ 1 স্টেপ 2 ক্লিয়ার করছে। তো এত বেশি কম্পিটিশন বেড়ে গেছে যে এখন ইয়াং ফ্রেশ গ্রাজুয়েটদেরও স্টেপ 3 করে তারপরে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে, না হলে ম্যাচ হচ্ছে না। তো বুঝতেছো তুমি, কষ্টটা আরো বেড়ে যাবে। স্টেপ 3 দেওয়ার জন্য আবার $1000 মতো ফি। হ্যাঁ, কষ্টটা আরো বেড়ে গেল। দিন দিন কম্পিটিশন যত বাড়তেছে এখানে টাকার খরচটাও তত বাড়তেছে। কিন্তু আগে সুবিধাটা ছিল কি, স্টেপ 3টা যখন ধরো তুমি রেসিডেন্স অবস্থায় দিতে পারতা, তো তোমার রেসিডেন্স থেকে একটা স্যালারি আসতো, তুমি ওইটা দিয়ে নিজে স্টেবলও হইতা, সাথে হচ্ছে যে তুমি স্টেপ 3 এর কষ্টটাও বিয়ার করতে পারতা। কিন্তু এখন তো সেটা হচ্ছে না, এখন তোমার সব টাকা একসাথে নিয়ে নামতে হচ্ছে। মানে মানে বলা যায় যে যদি আনলাকি হও যে স্টেপ 2 দেওয়ার পর যদি তোমার ম্যাচ না হয়, কারণ ইউএসএ তে ম্যাচ হওয়াটা এটা খুবই আনপ্রেডিক্টেবল, মানে এটা বলা যায় না আসলে, এটা খুবই রিস্কি একটা জার্নি বলবো আমি, কিন্তু নট আনসার্টেন, একদমই আনসার্টেন না, রিস্কি বাট নট আনসার্টেন। তো এখন হচ্ছে যে স্টেপ 3 এর জন্য তোমার সব মিলে 20 থেকে 30 লাখ টাকা নিয়ে নামা উচিত, 20 থেকে 30 লাখ টাকা নিয়ে নামা উচিত। এখন এই খরচগুলো রিডিউস করার ওয়ে আমি বলবো, ঠিক আছে? এখন তো বললাম যে 20 থেকে 30 লাখ টাকা লাগবে, এখন রিডিউস করার ওয়ে তোমার যাতে একসাথে খরচটা না পড়ে, মানে একসাথে যাতে তোমার উপর প্রেশারটা না পড়ে, এর জন্য তোমাকে আগে থেকে ফোকাসড থাকতে হবে। কিভাবে? তুমি কি করলা, থার্ড ইয়ারে রিসেশন রেজিস্ট্রেশন করে ফেলবা, যেটা 25 থেকে 30,000 টাকা ব্যাপার, সেই টাকাটা তুমি করে ফেললা। এখন অনেকে আছে যে আমাদের মেডিকেল স্টুডেন্ট টিউশনই করে, টিউশন করে, ওরা টিউশন করে টাকাটা ম্যানেজ করতে পারে, অথবা বিভিন্ন সাইড ইনকাম করতে পারে। হ্যাঁ, সাইড ইনকাম করতে পারে, অথবা তোমার বাবা মাকে নিতে পারো। তো বাবা মার উপর যাতে একবারে প্রেশারটা না পড়ে, এই জন্য হচ্ছে তোমার উচিত ভাগে ভাগে বিরতি দিয়ে দিয়ে টাকার জিনিসগুলা ক্লিয়ার করা। তো তুমি সবার আগে ফার্স্ট কাজ করা কি, ই সেশন রেজিস্ট্রেশনটা করে একবারে তোমার 30,000 টাকার ভেজালটা চলে গেল। তারপরে হচ্ছে যে আসলো ই ওয়ার্ল্ডের ব্যাপারটা। তুমি তো ফার্স্টে বললাম যে অফলাইন ই ওয়ার্ল্ডের প্রিপারেশন শুরু করলা, এরপরে যখন তোমার অনলাইন ই ওয়ার্ল্ড কেনার সময় আসবে, তখন তুমি কি 1 লাখ টাকা দিয়ে বা 60,000 টাকা দিয়ে ই ওয়ার্ল্ড কিনবা? এখন আসে সেই কোশ্চেন। আমার সময় আমি কিনেছি 1 লাখ টাকা দিয়ে ই ওয়ার্ল্ড কিনছি, কিন্তু আমি যদি এখন যে রিসোর্সটার কথা বলবো, এটা যদি আমি আগে জানতাম, আমি অবশ্যই অনলাইন ই ওয়ার্ল্ড এত টাকা দিয়ে কিনতাম না। সেটা হচ্ছে একটা অ্যাপ, আইএমডি। হ্যাঁ, আইএমডি, এই অ্যাপটা হচ্ছে যে একটা আনঅফিশিয়াল একটা অ্যাপ, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এটা বিভিন্ন গ্রুপ আছে, এটা হচ্ছে অনলাইন ইউয়ারটার একটা ভার্সন, মানে অনলাইন ইউয়ারটা তুমি কম দামে পাবা, 10,000 টাকা প্রাইস নেই, 10,000 টাকায় তুমি অনলাইন ইউয়ার পেয়ে যাবা। তো এটা পাইলে কি আর কেউ 1 লাখ টাকা দিয়ে কিনবে? কিনবে না। তো আইএমডি কিছু কিছু একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু খুবই ভালো একটা অ্যাপ। মানে অনলাইন ওয়ার্ল্ডের 1 লাখ টাকার তুলনায় 10,000 টাকার এই একটা আমি বলবো যে খুবই খুবই ভালো। তো এটা দিয়ে সবাই প্রিপারেশন মানে করতে পারে, শুরু করতে পারে অনলাইন ওয়ার্ল্ডের জায়গায়। এন্ড আমি বলবো যে অনলাইন ওয়ার্ল্ডটা খুবই ওভার হাইট, ঠিক আছে? এত টাকা দিয়ে আসলে অনলাইন ওয়ার্ল্ড কেনা আসলে পোষায় না। যদিও আইএমডি তে সব সুযোগ সুবিধা নাই, কিন্তু আমি বলবো আইএমডি দিয়ে প্রিপারেশন করা যায় চাইলে। তো যদি একটু খরচ রিডিউস করতে চায়, তাহলে তার এই দিকেই যাওয়া উচিত, আইএমডি অ্যাপটাতে। তো তারপরে যদি তোমার মনে খচখচ থাকে যে হ্যাঁ সবাই তো অনলাইন ওয়ার্ল্ড করে প্রিপারেশন নিচ্ছে, আমি তো এটা কিনলাম না, বা আমি তো এটা চেহারা দেখলাম না, কিন্তু আইএমডি কিন্তু পুরো পুরো অনলাইন, মানে ইওয়ার্ল্ড এর মতো সব সেটআপ, সবকিছু ইওয়ার্ল্ড এর মতো। কিন্তু তাও যদি মনে খচখচ থেকে যায় যে না আমি তো অনলাইন ওয়ার্ক কিনলাম না, না জানি ওখানে কি কোশ্চেন আছে, না জানি কিছু বাদ পড়ে গেল কিনা, স্বাভাবিক খচখচ থাকতেই পারে। তো সে কি করতে পারে, খরচটা কমানোর জন্য লাস্ট 1 মাস, মানে প্রিপারেশনের একদম আগে দিয়ে 2 মাস আগে দিয়ে 1 মাসের জন্য ইওয়ার্ল্ড সাবস্ক্রিপশন কিনতে পারে। ইওয়ার্ল্ডে কিন্তু 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এভাবে সাবস্ক্রিপশন কেনা যায়। তো তুমি 1 মাসের জন্য ইওয়ার্ল্ড সাবস্ক্রিপশন কিনলা, তারপরে ওইখানের চেহারাগুলা দেখলা, কোশ্চেন গুলা সব দেখলা, যদিও দেখবা যে সব আইএমডিতে তুমি সলভ করে আসছো, কিন্তু নিজের কনফিডেন্সটা বাড়ানো যে না আমি ইওয়ার্ল্ডও দেখে গেলাম। তো ওই ইওয়ার্ল্ডটা তখন তুমি ইউজ করতে পারো কি করার জন্য, র্যান্ডম ব্লক করার জন্য। যে তুমি 40টা সব সিস্টেম সিলেক্ট করে র্যান্ডম ব্লক করে গেলা, জাস্ট নিজেকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করলা। কারণ মেইন এক্সামের যে স্ক্রিনটা থাকবে ওইটা ইওয়ার্ল্ডের মতো স্ক্রিন থাকবে, ঠিক আছে? ইওয়ার্ল্ডে যেরকম দেখা যায় ওইরকম থাকবে স্ক্রিনটা। তো অবশ্যই সবার উচিত ইওয়ার্ল্ডের সাথে নিজেকে একটু অ্যাকাস্টম টু করা। তো এইভাবে করে খরচটা কমানো যায়।
তো এখানে কিন্তু তুমি প্রায় 1,00,000 টাকার মতো খরচ আমি বলে দিলাম যে কমায় ফেলতে পারবা, ঠিক আছে। এন্ড স্টেপ 2 তে গিয়ে তুমি अगेन সেম করবা। আমি কিন্তু আবার আইএলটি সাবস্ক্রিপশন নিয়েছি স্টেপ 2 এর জন্য। তো আমার ওই 1,00,000 টাকা দিয়ে ইউআরটা কেনা লাগে নাই, আমি 10,000 টাকা দিয়ে কিনছি। তো আমার কস্ট স্বাভাবিক অনেক কমে গেছে, এন্ড আমি আরামসে 1 বছর ধরে পড়বো। মেন্টাল এত প্যারা লাগে না যে আমি 1,00,000 টাকা দিয়ে কিনলাম, আমার তো এটা শেষ করতে হবে, আমি তো এটা ইউটিলাইজ করতে পারতেছি না। আমি নিজেই প্যারায় ভুগছি যে স্টেপ 1 এর সময় যে এত টাকা দিয়ে কিনলাম, আমি তো শেষ করতে পারতেছি না, বা আমি পরীক্ষাটা দিতে পারতেছি না। এরকম একটা প্যারা লাগবে সবার স্বাভাবিক, কারণ এত টাকার ব্যাপার। তো এই জন্য হচ্ছে যে আইএমবি টা ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা অপশন। তাহলে কিন্তু দেখো তোমার 2,00,000 টাকা রিডিউস করার ওয়ে আমি বলে দিলাম। কমে গেছে। আর হচ্ছে যে আর ইসিএফএমজি যে ব্যাপারটা, এটা যদি তুমি আগে সাবস্ক্রিপশন করে রাখো তাহলে তোমার স্টেপ 1 এর সব ভেজাল শেষ, আর বাকি থাকে কি শুধু ফিজটা ভরা। এখন এটার জন্য সুখবর আছে, এখন যারা আপকামিং আসতেছে ওদের জন্য আরো সুখবর যে ইসিএফএমজি এখন কনভার্ট হচ্ছে মাই ইন্টেল। ওইটাতে হচ্ছে সব খরচ, সব পরীক্ষার ফিস হাফ করে দিচ্ছে, মানে এখন সব পরীক্ষার ফিস গুলো হাফ হয়ে যাচ্ছে। তো এটা তোমাদের জন্য খুবই সুখবর যে আমরা যেখানে 1,50,000 টাকা দিয়ে পরীক্ষার ফিস দিছি, তোমরা এখন সেটা দিবা 80,000 বা 90,000 টাকা। তো এটা খুবই ভালো না? তো দেখো খরচটা কতখানি কমে গেল। তো তুমি এখন স্টেপ 1 ক্লিয়ার করতে পারবা চাইলে 2,00,000 এর মধ্যে, ইজিলি পসিবল। 2,00,000 এর মধ্যে ইজিলি পসিবল, এরও কম লাগতে পারে যদি আরো কেউ ধরো। আর বাকি যে বইগুলা, আমি কিন্তু অনেক বই কিনছি, কিন্তু এত বই কেনার দরকার নাই। মানে আমি সফট কপিতে এতটা কমফোর্টেবল ছিলাম না, এই জন্য আমি হার্ড কপি ইউজ করি। কিন্তু তুমি আগে থেকেই করতে পারো কি, সুন্দর একটা ট্যাব কিনতে পারো বা একটা ল্যাপটপ যেটাতে তুমি কমফোর্টেবল। তোমার সফট কপি পড়ার অভ্যাস করতে হবে, পিডিএফ পড়ার অভ্যাস করতে হবে। পিডিএফ পড়ার অভ্যাস করলে, কারণ ইউআর মানে ইউএসএমএলিতে অনেক অনেক রিসোর্সেস লাগে, অনেক অনেক বইয়ের কথা একজন বলবে, তুমি কয়টা পড়বা? আর সব বই থেকে সব টপিক পড়া লাগে না। কেউ বলবে ক্যাপলান থেকে এই টপিকটা পড়লো, ক্যাপলানের নিউরো অ্যানাটমিটা পড়লো। এখন তুমি কয়টা বই কিনবা? আমি কিন্তু ফার্স্টে গাধার মতো সব বই কিনছি, কারণ আমাকে তো এগুলো কেউ বলে নাই। আমি জাস্ট দেখছি রিসোর্সেস এন্ড কেনা শুরু করছি। কিন্তু এত বই আসলে কেনা লাগে না, এগুলা তোমার পিডিএফ পড়ার অভ্যাস করতে হবে। সব পিডিএফ এগুলো টেলিগ্রাম চ্যানেল গুলোতে অ্যাভেলেবেল থাকে, তুমি সফট কপি পড়ার অভ্যাস করবা, তাহলে তোমার খরচ আরো অনেক কমে যাবে। ঠিক আছে, এত খরচ লাগবে না। আর যে স্টেপ 2 এর ব্যাপারটা, ওইটাতে যে রোটেশন করার ব্যাপারটা, যেইটাতে খরচ কমানো যাবে না সেটা হচ্ছে এই রোটেশনের জায়গা। এটাতে কোনো উপায় নাই, এটাতে মানে খরচ লাগবেই। ইউএসএ তে যাওয়ার নাম নিবা, খরচ লাগবেই। এন্ড ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য অ্যাপ্লাই করতে এখন 22,000 টাকার মতো আমার লাগছে, 22,000 টাকার মতো লাগবে। আর যেটা বললাম যে ভিসার জন্য অ্যাপ্লাই করা ছাড়াও যে রোটেশন গুলোর জন্য আগে যে জোগাড় করতে হয় ইনভাইটেশন লেটার গুলোর জন্য টাকা লাগে, $250 মতো করে লাগে। তো 25,000 টাকা করে লাগে, বুঝছো? তো অ্যাটলিস্ট যদি তুমি 2টা ইনভাইটেশন লেটার নিয়ে ভিসার জন্য দাঁড়াইতে পারো, সেটা একটু পজিটিভ দিকে থাকে যে তোমার ভিসা হওয়ার চান্সটা হয়তো বা থাকে। যদিও এখন ট্রাম্প আসার পর মানে ভিসা খুবই কম হচ্ছে, B1 B2 ভিসাটা খুবই কম হচ্ছে, যেটাই আমরা চাই। তো ওইটা খুবই কম হচ্ছে এখন। ইনভাইটেশন লেটার গুলোতে একটু টাকা লাগবে, কিন্তু তোমার যদি ভিসা হয়ে যায় তাহলে সেটা একটা কনফার্ম যে তোমার তো ভিসা হয়ে গেল। এরপর তুমি রোটেশন করতে গেলে রোটেশনের যে ফিস গুলো আমি যে বললাম $1,000 $1,200, এগুলো কিন্তু তোমাকে আগেই পে করা লাগে না, এগুলো ওখানে গেলে তারপর পে করা লাগে। মানে তুমি রোটেশন যখন শুরু করবে ওদের এখানে গিয়ে, তখন তোমার পে করা লাগবে। তো অবশ্যই এটাতে টাকাটা রিস্কের কোনো ব্যাপার নাই, ঠিক আছে, রিস্কের কোনো ব্যাপার নাই। তোমার ভিসা হয়ে গেলে তুমি যখন জানো যে হ্যাঁ আমি তো যাচ্ছি, আমি তো করবোই রোটেশন, তখনই তুমি ওদেরকে পে করবে। তো এটা আসলে ব্যয় করা লাগবেই, কারণ রোটেশনটা খুবই মাস্ট। তোমার সিভিতে অ্যাড করা লাগে যে তুমি কোন কোন জায়গায় রোটেশন করছো এন্ড কার কার এলওআর আছে তোমার কাছে, এটা খুবই মাস্ট, বুঝছো? তো এই জায়গায় আর কি খরচটা স্কিপ করা যাবে না, এই জায়গায় খরচটা লাগবেই। তো এখন আমার মতে যদি কেউ প্রসেস করে চলে, স্টেপ 1 স্টেপ 2 10 লাখের মধ্যে কমপ্লিট করা পসিবল, ইজিলি পসিবল। এন্ড আমি সাজেস্ট করবো যে এখন থেকে মানে অনেকে আছে যে মেডিকেল স্টুডেন্ট টিউশন করে, অথবা হচ্ছে আরো সাইড ইনকাম গুলা করে, যেমন ছেলেরা স্পেশালি। মেয়েদের জন্য যদি এগুলা টাফ হয়, মেয়েরা এত মাল্টিটাস্কিং করতে পারে না, কিন্তু ছেলেরা মাল্টিটাস্কার হয়। এন্ড ছেলেরা আই গেস এগুলা যদি মানে সাইড ইনকাম গুলা করে টাকাটা যদি জমাইতে থাকে ফার্স্ট ইয়ার থেকেই বা সেকেন্ড ইয়ার থেকেই, তাহলে আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে তোমার যদি হাফও লাগলো তুমি ফ্যামিলি থেকে হাফ নিলা, অথবা তুমি করলা কি কোনো ফ্যামিলি মেম্বার থেকে লোন নিলা এন্ড তুমি পরে গিয়ে সেগুলো পরিশোধ করে দিলা যখন তুমি রেসিডেন্সিতে গেলা। তো পরে গিয়ে তুমি পরিশোধ করে দিলা, এভাবে করে তোমার আসলে টাকাটা ম্যানেজ করতে হবে।
আর আমি এটা বলবো যে কেউ ইউএসএমএল করতে চাইলে টাকার জন্য কেউ আটকে থাকে না, অবশ্যই টাকার জন্য কেউ আটকে থাকে না। তোমার টাকা দেখবা তোমার স্টেপে স্টেপে ম্যানেজ হয়ে যাবে। সেটা আল্লাহ তোমার রিজিকে যদি স্টেপ 1 পাস করা রাখে, পাস করে ফেললে দেখবা বাকিগুলা টাকা তোমার ম্যানেজ হয়ে যাচ্ছে। এন্ড তোমার ফ্যামিলি মেম্বাররাই দেখবা তোমার জন্য আগায় আসতেছে। তোমাকে কেউ লোন দিতেও তখন ইজিলি দিবে, সুন্দরভাবে দিবে। তো তুমি কারো থেকে লোন নিবা, তারপরে হচ্ছে যে সেটা পরিশোধ করে দিবা, এভাবে করে তুমি করতে পারো। ক্লিনিক্যাল যে রোটেশনটা এটা এত গুরুত্বপূর্ণ কেন? ক্লিনিক্যাল রোটেশন এটা গুরুত্বপূর্ণ কারণ ইউএস এর মেডিকেল সিস্টেমে যদি তুমি এক্সপোজডই না হও, ওরা তোমাকে কেন নিবে ডক্টর হিসেবে? তুমি জাস্ট বই পড়ে পরীক্ষাটা পাশ করে গেলে আর ওরা তোমাকে নিয়ে নিবে? এটা তো বাংলাদেশ না। অবশ্যই ওরা চাইবে যে তুমি ওদের মেডিকেল সিস্টেমে এক্সপোজ হইছো কিনা, তুমি বেসিক জিনিসগুলো জানো কিনা, সিপিআর দেয়া, সিভি লাইন দেয়া, ইমার্জেন্সি একটা ম্যানেজমেন্ট করা। এটা তুমি শুধু বাংলাদেশের এক্সামের মতো মুখে বললেই হবে না। ওরা তো তোমাকে দেখবে যে তুমি কোন হসপিটালে রোটেশন করছো, কোন প্রফেসরের এলওয়ার আছে তোমার কাছে, এগুলা সিভিতে খুবই হেল্প করে। এই জন্য হচ্ছে ক্লিনিক্যাল রোটেশনটা মাস্ট। আচ্ছা আপু, শর্টে যে আবার যে রেজিস্ট্রেশন যে প্রসেস গুলো এটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ, ইসিএফএমজি রেজিস্ট্রেশনের প্রসেসটা, ইসিএফএমজি রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে যে তোমার ফার্স্টে দেখতে হবে যে তোমার মেডিকেল ডব্লিউএফএমই অ্যাক্রিডিটেড কিনা। ঠিক আছে, যেটা নিয়ে এখন বাংলাদেশে খুবই একটা ইস্যু তৈরি হয়েছে যে অনেকগুলা মেডিকেলে দেখা যাচ্ছে যে ডব্লিউএফএমই অ্যাক্রিডিটেড না। তো তুমি আগে কি করবা, ওয়েবসাইটে যাবা, ডব্লিউএফএমই ওয়েবসাইটে যাবা। সেখানে গিয়ে দেখবা তোমার মেডিকেল কলেজের নাম লেখার একটা জায়গা আছে। ওখানে যদি তোমার মেডিকেল কলেজের নাম লিখো, যেমন আমাদের মেডিকেল কিন্তু অ্যাক্রিডিটেড, ঠিক আছে, তো ওখানে গিয়ে যদি তুমি নামটা লিখো, দেখবা যে তোমার মেডিকেলের নাম ওদের লিস্টে এসে পড়ছে। তাহলে তুমি বুঝে যাবা কি এটা অ্যাক্রিডিটেড, আমার মেডিকেল অ্যাক্রিডিটেড। তাহলে তো তোমার কোনো টেনশনের ব্যাপার নেই। তারপরে তুমি বাকি কাজ শুরু করবা, রেজিস্ট্রেশন করবা। এবার তুমি কিভাবে করবা, দুইটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম 186 এন্ড ফর্ম 183। ফার্স্টে আসে ফর্ম 186। ফর্ম 186 এ হচ্ছে তোমার সব ইনফরমেশন চাইবে। তুমি হচ্ছে ইসিএফএমজি রেজিস্ট্রেশনে গিয়ে ফার্স্টে ইসিএফএমজি তে একটা অ্যাকাউন্ট খুলবা। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট খুলবা। এটা অনলাইনে তুমি সার্চ দিলে এসে পড়বে ইসিএফএমজি, ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা। এন্ড তারপরে ওখানে রেজিস্ট্রেশন করার জন্য আসে যে আইডব্লিউএ, আইডব্লিউএ রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, আইডব্লিউএ ওয়েবসাইটে গেলে তুমি ওখানে তোমার বেসিক ইনফরমেশন গুলো দিলে, তারপরে আস্তে আস্তে ফর্ম 186 ফিল আপ হয়ে আসলে তারপরে ওরা বলবে যে পেমেন্ট করতে। তখন তুমি ওই যে একটা পেমেন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যেটা বলছি 25 থেকে 30,000 টাকা লাগে, ডলারের উপর ভেদ করে, ডলার রেটের উপর ডিপেন্ড করে। তো ওই অ্যামাউন্টটা পে করবা ডেবিট কার্ড অথবা ইয়ে দিয়ে, ভিসা কার্ড দিয়ে পে করবা। পে করার পর তারপরে তোমাকে ওরা বলবে কি নোটারাইজেশন করতে। নোটারাইজেশন জিনিসটা কি, ওদের একজন মেম্বার হচ্ছে যে তোমার সাথে ডিরেক্ট ভিডিও কল করে তোমার পাসপোর্ট দেখতে চাইবে, তোমাকে দেখতে চাইবে, তোমার পিকচার নেবে। কারণ এই পিকচারটাই তোমার একদম ইসএফএমজি রেজিস্ট্রেশনের ইয়েতে থাকবে। তো অবশ্যই ফর্মাল লুকে ওখানে যাওয়ার ট্রাই করবা। তুমি যখন পে টে করে ফেলবা, তারপর তোমার প্রসেসটা আসবে নোটারাইজেশন। এটাকে বলে নোটারাইজেশন। ঠিক আছে, নোটারি ক্যান বলে। তো ওদের হচ্ছে যে মেম্বাররা খুবই হেল্পফুল হয়। ওরা ওরা তোমাকে একটা টাইম দিবে যে এই টাইমে তোমার সাথে আমার মিটিং। তো তুমি তখন ওই টাইমে ওদের মিটিং এ জয়েন করবা। জয়েন করলে তোমাকে বলবো ওরা পাসপোর্ট দেখাও, এন্ড তোমাকে তোমার তোমার ডেট অফ বার্থ জানতে চাইবে। বিভিন্ন কোশ্চেন করে ওরা, মানে ক্রস কোশ্চেন করে চেক করে যে এটা তুমিই কিনা। তারপর হচ্ছে যে তোমার ভেরিফিকেশন করার পর, এটা একটা ভেরিফিকেশন প্রসেস আর কি, যে তুমি যে ই7 রেজিস্ট্রেশন করছো এটা তুমিই কিনা। তো এটা ভেরিফিকেশন প্রসেস। এই ভেরিফিকেশন প্রসেসটা হওয়ার পর তুমি ই7 রেজিস্টার্ড হয়ে গেল, মানে ওদের লিস্টে তোমার নাম চলে গেল, এই মেডিকেলের এই স্টুডেন্ট ই7 লিস্ট হয়ে গেল। তোমার থার্ড ইয়ার পর্যন্ত এইটুকুই কাজ। তারপর যখন তুমি দেখবা যে তুমি পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা প্রিপারেশন শেষ, তুমি পরীক্ষা দিবা, তো এর 6 মাস আগে তুমি কি করবা, ফর্ম 183 টা ফিল আপ। ফর্ম 183 টা কি, সেখানে তোমাকে একটা ট্রায়াড নিতে হবে। ট্রায়াড জিনিসটা অবশ্যই শুনছো যে ইউএসএমএল দিতে হলে একটা ট্রায়াড নিতে হয়, ট্রায়াড নিতে হয় মানে এই 3 মাসের মধ্যে আমি এক্সাম দিব, এরকম একটা অ্যাজাম্পশন, একটা ইয়ে ওদেরকে দেখাইতে হয়। তো ওদের এখানে লিস্ট আসে যে তুমি কোন 3 মাস ট্রায়াডের জন্য সিলেক্ট করতে চাও। ধরো তুমি এখন প্রিপারেশন হচ্ছে, এখন ধরো জুলাই শেষ হলো, অগাস্ট চলতেছে, ধরো অগাস্ট শুরু হলো, তুমি তুমি অনুমান করে দেখলা যে আমার পরীক্ষা দিতে হয়তো বা ডিসেম্বর হতে পারে। তো তুমি ট্রায়াল নিবা কি, নভেম্বর, ডিসেম্বর এন্ড হচ্ছে 2026 এর জানুয়ারি। কারণ তুমি যেই মান্থে এক্সাম দিতে চাও ওই মান্থটাকে মাঝামাঝি অথবা ফার্স্টে রাখা উচিত।
কারণ স্বাভাবিক আমাদের প্রিপারেশন নিতে দেখা যায় যে আমরা একটা সেট করি, লেট হয়েই যায়, ঠিক না? লেট হয়েই যায়। তোমার অ্যাজাম্পশন হচ্ছে একটু লেট হবে, আগায় না, লেট হয় সবসময়, এটা সবার ক্ষেত্রেই হয়। তো তুমি যদি ডিসেম্বরে দিতে চাও, আমি বলবো যে ট্রায়াল রাখবা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরকম একটা ট্রায়াল নিয়ে তারপরে ওই তোমার যে ফর্ম 186 যে তুমি ইনফরমেশন গুলো দিছিলা ওগুলো সব অটোমেটিক এখানে চলে আসবে। তুমি তো এসএসএমজি রেজিস্টার এখন, তো ওখানে সব ইনফরমেশন গুলো চলে আসবে। তারপর তোমার হচ্ছে যে ওরা বিভিন্ন প্রফের মার্কশিট এইসব দেখতে চাইতে পারে, যে তুমি যে থার্ড প্রফ দিছো এগুলা মার্কশিট দেখতে চাইতে পারে। তোমার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে যে তুমি তো ওখানে লিখবা যে তুমি কি এখনো এমবিবিএস স্টুডেন্ট নাকি গ্রাজুয়েট। যদি লিখো যে গ্রাজুয়েট, তাহলে ওরা তোমার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এসব চাইবে। আর যদি লিখো যে স্টুডেন্ট, তাহলে ওরা ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফের মার্কশিট চাইবে। তো ওগুলা দেখাবা, ওগুলা ওদেরকে জেপিজি ফরম্যাট করে দিতে হয়, আপলোড করতে হয়। এগুলা প্রসেস করতে 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 হয়ে যায়। এন্ড এগুলা যারা না বুঝবে ওদের জন্য হচ্ছে ইউটিউবে অনেক ভিডিওস আছে, ইসএফএমজি রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে অনেক ভিডিওস আছে, অনেক সুন্দর ডিটেইলস ভিডিওস আছে। আমরা নিজেরাও এগুলা দেখেই কমপ্লিট করেছি এইসব প্রসেস। তো এগুলা দেখে ওরা করতে পারে। তো এই ফর্ম 182টা ফিল আপ করলে ওখানে একটা ট্রায়াল নিয়ে বাস তুমি এখন এক্সামের জন্য প্রিপেয়ার। তোমার এখন বাকি থাকবে কি শুধু এক্সামের ডেটটা নেওয়া। এখন এক্সামের ডেট কখন তুমি নিতে পারবা? তোমার যখন ইচ্ছা। এক্সামের 1 মাস আগে, 15 দিন আগেও ডেট নেওয়া যায়, ঠিক আছে? তো তোমার ওই ট্রায়ালটা নেওয়া থাকলে যে কোনো সময় তুমি ঢুকে গিয়ে, কারণ ট্রায়াল নিচ্ছে মানে পেমেন্ট করে ফেলছে। ট্রায়াল নেওয়ার সময় ফর্ম অনেক কিছু ফিল আপ করার পরে পেমেন্ট করে দিতে হয়, ফিস পেমেন্ট করে দিতে হয় স্টেপ 1 এর। তো এরপরে তোমার খালি ডেট নেওয়া তোমার উপর। ওই যে ট্রায়াল নিছো ওই ট্রায়ালের ভিতরে যে কোনো দিন তুমি ডেট নিতে পারবে। তারপর তোমার প্রিপারেশন সব হয়ে গেলে এনডিএমই গুলা দিলা, দেখলা তোমার এক্সপেক্টেড স্কোর এসে পড়ছে, তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার, তুমি কনফিডেন্ট ফিল করতেছো, তুমি এটা ডেট নিয়ে নিলা এন্ড হচ্ছে যে এক্সাম দিয়ে ফেলতে পারবে। এভাবে করে ফর্ম 186 এন্ড 183টা ফিল আপ করে আর কি পরীক্ষা পর্যন্ত যেতে হয়। আর এগুলো সব অনলাইন ভিত্তিক। এগুলোর জন্য ইএমএসডব্লিউপি প্রোটোকল লাগে, যেটা আমাদের মেডিকেলে আছে লাকিলি। জয়দীপ ভাইয়া এটা ইয়ে করে মানে শুরু করছে, ওনাকে এই জন্য থ্যাঙ্কস, আমাদের আর কষ্ট হয় নাই। তো এটা সব অনলাইন ভিত্তিক আছে আমাদের মেডিকেলে, তবে কিছু কিছু মেডিকেলে হয়তো এখনো অনলাইন নাই, ওদের জন্য অফলাইনে জিনিসগুলো করতে হবে। অফলাইনের প্রসেসটাও বলে দেই। অফলাইনে যদি করতে হয় তাহলে হচ্ছে যে এগুলো সব পিডিএফ আকারে মানে ডকুমেন্ট আকারে, ডকুমেন্ট বের করে ফাইল করে এটাকে হচ্ছে পেনসিলভানিয়াতে পাঠাতে হয়। পেনসিলভানিয়া ওখানে পাঠাতে হয়। ওখানে ওদের অফিস আছে, ওখানে ওদের মানে মেইল অ্যাড্রেস, ওদের মেইল অ্যাড্রেস দেওয়া থাকে। ওই মেইল অ্যাড্রেসে এই ডকুমেন্ট গুলা ওই যে একটা মানে কি কি জানি কতগুলো কুরিয়ার সার্ভিস আছে, ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হয়। অফলাইনের প্রসেসটা আমার ক্লিয়ারলি জানা নাই, যেহেতু আমাদের ওগুলোর মধ্যে দিয়ে চাইতে হয় নাই, আমরা তো অনলাইন ভিত্তিতে পাইছি। আচ্ছা আপু, যে রিসার্চ পাবলিকেশন কিভাবে শুরু করবে একজন স্টুডেন্ট হিসেবে, এই বিষয়টা যদি বলতেন। রিসার্চ পাবলিকেশন এটা হচ্ছে যে আমি বলবো সব, যদি ফার্স্ট ইয়ারে থাকে অথবা সেকেন্ড ইয়ারে থাকে তখন থেকে রিসার্চের কাজে অ্যাড হইতে পারে। কিন্তু কেউ যখন স্টেপ 1 এর প্রিপারেশন শুরু করবে ওই টাইমের মধ্যে অবশ্যই রিসার্চ ওয়ার্ক ঢুকানো উচিত না না না। কারণ এগুলাতে পড়াশোনা অনেক নাম্বার আছে, ঠিক আছে? তুমি যখন ইউএস অ্যানালিস্ট স্টেপ 1 এর প্রিপারেশন শুরু করবা, তোমার ফোকাস জাস্ট ওই দিকেই থাকবে যে আমি পড়ে পরীক্ষা দিতে হবে জলদি। মাঝখানে নো রিসার্চ, নো রোটেশন, আর কোনো ভেজাল না। জাস্ট প্রফ আসলে প্রফটা একটা ভেজাল, আর কিছু না। আর বাকি ফোকাস থাকবে যে আমার তাড়াতাড়ি শেষ করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো রিসার্চ ওয়ার্কের কাজ শুরু করবে স্টেপ 1 এর পর। স্টেপ 1 পাস হয়ে গেলে তারপর তুমি রিসার্চ ওয়ার্কের কাজ শুরু করবা। রিসার্চ ওয়ার্কের জন্য বিভিন্ন গ্রুপস আছে, এন্ড ফেসবুকে গ্রুপস আছে, টেলিগ্রামে গ্রুপস আছে। তুমি যখন স্টেপ 1 পাস করে ফেলবা, তোমার অনেকগুলো কমিউনিটির সাথে তোমার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যেহেতু তোমাকে সবাই চিনে ফেলবে, তুমি অটোমেটিক অনেকগুলো কমিউনিটির সাথে অ্যাড হয়ে যাবে। তো ওখানে আস্তে আস্তে দেখবা সিনিয়ররা বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করতেছে, অনেকে রিসার্চের সাথে অ্যাড আছে, ওদের সাথে কমিউনিকেশন করতে করতে তুমিও রিসার্চ ওয়ার্ক শুরু করতে পারবা। এন্ড রিসার্চ ওয়ার্ক শুরু করার জন্য কতগুলো কোর্স আছে, ওগুলা করতে পারো। নিজে নিজে রিসার্চ ওয়ার্ক শুরু করতে পারো, কিন্তু সেটা যদি একটু টাফ লাগে আমার কাছে, আমি এখনো পারতেছি না করতে। আমি যদিও ট্রাই করতেছি, সময় পাচ্ছি না ওভাবে, কিন্তু ট্রাই করলে নট ইম্পসিবল, অবশ্যই পসিবল। তো আর যদি তুমি যে চাও, তুমি যে চাও যে না আমি এত কষ্ট করতে পারবো না, আমি রেডিমেড চাই, তাহলে তোমার আছে যে অনেক টাকা দিয়ে পে করে রিসার্চ ওয়ার্কে ঢুকা যায় কতগুলা গ্রুপের সাথে। তো তুমি 50,000 1 লাখ টাকা দিয়ে ঢুকে গেলা দুইটা রিসার্চ ওয়ার্কে, তোমার একসাথে দুইটা পাবলিশ হয়ে বেরোবে রেডিমেড। তোমার কাজও কম করা লাগবে, তুমি ভালো ভালো রিসার্চ ওয়ার্ক করতে পারবা। কিন্তু নিজে নিজে যদি করতে চাও তাহলে হচ্ছে যে ফার্স্টেই তুমি অত ভালো ভালো জার্নালে পাবলিশ করতে পারবা না তোমার রিসার্চ ওয়ার্ক গুলো।
কারণ ওগুলাতে করতে হইলে অনেক বেশি দক্ষতা লাগে, আগের এক্সপিরিয়েন্স চায় ওরা। তো এই জন্য হচ্ছে যে ফার্স্ট ওয়ার্কটা কোনো একটা গ্রুপের সাথে করে প্রসেস বুঝে ফেললে তারপর নিজে নিজেও করা যায়। আচ্ছা আপু, যে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে সার্জারিতে ম্যাচ করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, আমাদের বাংলাদেশেরই অনেকে করতেছে, কিন্তু এটার জন্য তোমার খুবই সাহস লাগবে এন্ড খুবই হচ্ছে যে অনেক কষ্ট করার মেন্টালিটি থাকতে হবে। যে ধরো একজন যেমন আমি আমি খুবই কম কষ্ট করতে চাই, আমি ফ্যামিলি মেডিসিনে অথবা ইন্টারনাল মেডিসিনে চলে যেতে চাই, যে আমি এত কষ্ট করতে পারবো না। আমার সার্জারিতে প্যাশনও নাই। অনেকে থাকে যে প্যাশন, আমি সার্জারিতেই যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই পসিবল, এটা অবশ্যই পসিবল, কিন্তু তার জন্য তোমার কষ্ট দ্বিগুণ করতে হবে। ধরো আমরা মেডিসিনে যাওয়ার জন্য যতটুকু কষ্ট করতেছি ওদের আরো কষ্ট দ্বিগুণ করতে হবে, কারণ কারণ ওদের দেশের সার্জারিটা হচ্ছে টপ লিস্টেড, মানে সার্জারির সাবজেক্ট গুলো টপ লিস্টেড, এন্ড ওরা অবশ্যই সার্জন হিসেবে ওদের দেশের মানুষকে প্রেফার করতে চাইবে, আমাদের দেশের মানুষকে তো অবশ্যই প্রেফার করতে চাইবে না সার্জন হিসেবে, তাই না? তো এর জন্য করতে হবে কি, তোমার খুবই ভালো ভালো জায়গায় রোটেশন করতে হবে, খুবই ভালো ভালো এলওয়ার লাগবে, স্টেপ 2 তে অনেক বেশি মার্ক তোলা লাগবে, অনেক বেশি বলতে আই মিন 260 আপ তোলা লাগবে, এন্ড হচ্ছে যে ভালো ভালো জায়গায় রোটেশন করতে হবে, গুড লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, এন্ড রেসিডেন্সিতে অ্যাপ্লাই করার সময় মানে তোমার লেগে থাকতে হবে। ধরো তুমি এই বছর সার্জারিতে অ্যাপ্লাই করলা, তোমার হইলো না, কিন্তু তুমি সার্জারিতেই চাও, তাহলে তুমি পরের বছর আবার ম্যাচে অ্যাপ্লাই করতে হবে। খরচটা হয়তো বা দ্বিগুণ লাগবে, টাইম একটু বেশি লাগবে, কিন্তু হবে না যে এমন না, হবে। আর যদি তুমি অনেক বেশি লাকি হও, ফার্স্ট বারেই হয়ে যেতে পারে। ওই নিজেদের সিভিটা কিভাবে এনরিচ করা যায়? সিভিটা এনরিচ করা যায়, এটা আসলে সিভি এনরিচের কোনো শেষ নাই, ঠিক আছে? অনেক 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 এখন এত কম্পিটিশন যে সিভি এনরিচের কোনো শেষ নাই। ওই যে বললাম, কে কত রিসার্চ ওয়ার্ক করছে, কে কত ভালো ভালো জায়গায় রোটেশন করছে, কেউ ক্লিভল্যান্ড থেকে রোটেশন করে, আবার কেউ দেখা যায় যে নর্মাল একটা ক্লিনিক থেকে রোটেশন করছে। তো দুজনের সিভির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। দেখা গেল কেউ একটা ব্রুকলিন হসপিটাল থেকে রোটেশন করছে, আর কেউ করছে জেফারসন হসপিটাল থেকে। তো দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে করে সিভি গুলো এনরিচ করা যায়, যে ভালো ভালো জায়গায় রোটেশন করা, ভালো ভালো প্রফেসরের লেটার অফ রিকমেন্ডেশন নেয়া, এন্ড হচ্ছে যে ভালো স্কোর তোলা, স্টেপ 2 তে অনেক বেশি স্কোর তোলা, এগুলা দিয়ে তোমার সিভি এনরিচ হবে। আচ্ছা আপু, অনেকে আসলে মানে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশে থাকবো নাকি হচ্ছে কি বিদেশ চলে যাব, এই জায়গাটা আপনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি ইউএসএমএল দিবেন? এইটার জায়গাটা সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুবই ইজি ছিল, কারণ আমার বাংলাদেশ কখনোই পছন্দ ছিল না। বাংলাদেশের মেডিকেল সিস্টেম, বাংলাদেশের পড়াশোনার সিস্টেম, এগুলো আমার কখনোই পছন্দ ছিল না। এই যে এত বড় বড় ডেফিনেশন মুখস্থ করা, এগুলো আমার কখনোই পছন্দ ছিল না। এক একটা প্রফ যাইতো আর আমার মনে হইতো যে ঠিক আছে, আমাকে প্রফে আল্লাহর মধ্যে কখনো আটকাইতে পারে নাই, আমি পারতাম ভালো, ঠিক আছে, কিন্তু আমার নিজের স্যাটিসফাইড লাগতো না। আমার মনে হতো যে আমি কি করতেছি, একটা ডেফিনেশন পড়ে কি আমার মেধা যাচাই হচ্ছে? এটা তো হচ্ছে না। বা আমি আলটিমেটলি কি শিখতেছি? আমার মনে হইতো যে না, আমার বেসিক ক্লিয়ার হচ্ছে না, বা আমার মনে খচখচ থাকতো যে আমি এটা জানতেছি না, পুরোপুরি ডিপ জানতেছি না। তো এটা যাদের জানার অনেক ইচ্ছা থাকবে, বা একটু কষ্ট করার মন মানসিকতা থাকবে, বা একটা এক্সট্রা লোড নেয়ার মেন্টালিটি থাকবে, যেমন আমি কিন্তু প্রফের পড়া প্লাস ইউএসএমএল এর পড়া একসাথে কন্টিনিউ করি, তো তোমার এক্সট্রা লোড নেয়ার মেন্টালিটি থাকতে হবে। এগুলা করার পর যখন তুমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং হবা, তখন তুমি আসলে ডিসাইড করতে পারবে তুমি বাংলাদেশে থাকবা নাকি বাইরের দেশে যাবা। যেমন বাংলাদেশে যারা থাকে, ধরো যদি তোমার টার্গেট এফসিপিএস করা আর বিসিএস করা, ইউজুয়ালি দেখবা যে এফসিপিএস করা আর বিসিএস করার জন্য সবাই কিন্তু এমবিবিএস এর পরে গিয়ে পড়াশোনা শুরু করে। এই এফসিপিএস আর বিসিএস এর জন্য কিন্তু কারোই এমবিবিএস এর আগে থেকে পড়াশোনা শুরু করতে হয় না, কারণ এগুলার পড়া এত না যে তোমার অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে। কিন্তু ইউএসএমএল এমন একটা পরীক্ষা যে তোমার জানার কোনো শেষ থাকবে না, জানার কোনো লিমিট থাকবে না, তোমার অনেক আগে থেকে পড়াশোনা শুরু করতে হবে। তুমি যতই পড়বা মনে হবে যে ততই আমি কম জানতেছি, আরো পড়তে হবে আরো পড়তে হবে, এমন একটা ইয়ে থেকে ল্যাকিংস মনে হয়ে যায়, নিজের কাছে একটা ল্যাকিংস থাকে সবসময়, এন্ড একটা জানার ইচ্ছা থাকে। তো এইগুলা থেকে হচ্ছে যে বাংলাদেশের, ওই যে বললাম আমার বাংলাদেশের সিস্টেম গুলোই পছন্দ ছিল, যে বিসিএস করব, উপজেলাতে যাব, এন্ড এই দেশে যে ডক্টরদের আসলে এখন পিকচার খুবই খারাপ, সত্যি কথা বলতে, স্পেশালি মেয়েদের জন্য। মেয়েদের জন্য এই দেশটা এখন ফ্রেন্ডলি না, মেয়ে ডক্টরদের জন্য ফ্রেন্ডলি না। এন্ড আমি একটা মেয়ে হিসেবে উপজেলাতে গিয়ে চাকরি করব, এটা আমি আসলে নিজের মাথায় পিকচার করতে পারতাম না।
যে আমি কিভাবে সামলাবো। এই দেশের মানুষের সাথে ডিল করা এভাবে সম্ভব না। তো আর ইউএসএ তে মানে আর আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি বেস্ট ডক্টর হব, বেস্টদের বেস্ট হব, মানে আমি একটা ভালো কিছু করব, এন্ড মেডিকেল সায়েন্সে আমি অনেক বড় একটা কিছু করব। আর জানি না আল্লাহ কতটুকু রাখবে কপালে, কিন্তু ইচ্ছা ছিল। যদিও দিন দিন ইচ্ছাটা কমে যাইতেছে, এখন খালি মনে হয় যে কোনো মতে একটা জব পাইলেই হয়েছে, ইউএসএ তে আর কিছু না। কিন্তু এত ইচ্ছা থেকেই আসলে অনেক ইন্সপায়ার হয়ে তারপর শুরু করছিলাম। তো অনেকের ইচ্ছা থাকে না যে ইউএসএ তে ডক্টর হইতে হবে এরকম, সেটা থেকে আসলে আবার অনেকে তো এখন এএমসি চুজ করে, এমআরসিপি এমআরসিএস এসব চুজ করে। তো এটা হচ্ছে যে যাদের বাংলাদেশ পছন্দ না, বা বাংলাদেশে মেয়েদের জন্য যাদের চ্যালেঞ্জিং ক্যারিয়ার করা, অথবা ফ্যামিলি বাইরে সেটেল হচ্ছে, এইসব ক্ষেত্রে ওরা চুজ করতে পারে। এখন এটা ইচ্ছাটা সম্পূর্ণ তোমার উপর। যে অনেকে আছে ফ্যামিলি ছেড়ে যেতে চায় না, যেমন আমার ফ্যামিলি এই দিক থেকে সাপোর্ট করছে যে তুমি যাও, তোমার যদি ইচ্ছা থাকে তুমি যাও, আমরা এই দিক থেকে সাপোর্ট। কিন্তু অনেকের আছে যে ফ্যামিলি সাপোর্ট করে না, অথবা হচ্ছে যে ফ্যামিলি অনেকে আছে নিজেই ফ্যামিলি ছেড়ে যেতে চায় না। তো ওদের ক্ষেত্রে তো অবশ্যই দেশকেই চুজ করতে হবে, দেশের পরীক্ষাগুলাই তো দিতে হবে। আচ্ছা আপু, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আমাদের জুনিয়রদের জন্য যদি আপনার কোনো উপদেশ থাকে তাহলে। জুনিয়রদের জন্য আমার একটাই উপদেশ থাকবে যে তুমি দেশে ক্যারিয়ার করো অথবা বিদেশে ক্যারিয়ার করো, যেটাই করো ফার্স্ট ইয়ারেই সেটা সেট করে ফেলো গোলটা। ফার্স্ট ইয়ারেই গোলটা সেট করে ফেলো, এন্ড সেইভাবে নিজেকে প্রিপেয়ার করা শুরু করো। কারণ দিন দিন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড, এন্ড তুমি যত লেটে ডিসিশনটা নিবা তুমি তত পিছিয়ে যাবে। তো ফার্স্ট ইয়ারে থাকতেই তোমার ডিসিশনটা সেট করো, তুমি কোন দিকে যেতে চাও, এন্ড সেই দিকে নিজেকে প্রিপেয়ার করতে থাকো। দেশ বিদেশ এসব বলে কথা নাই, ডাক্তার হিসেবে তুমি যেখানেই যাও নিজের আম, নিজের ক্যারিয়ার যাতে হাই লেভেলে থাকে, বা নিজের একটা ডিগনিটি মেনটেন করবা। অবশ্যই ডক্টর হওয়ার সাথে একটা ভালো মানুষও হতে হবে, এটা একদম মাস্ট। যদিও বাংলাদেশে থাকলে সেটা কতটুকু ধরে রাখা পসিবল আমি জানি না, ইন্টার্নশিপে গিয়ে আমার নিজেরই ধৈর্য শেষ হয়ে যাচ্ছে যদিও, কিন্তু অবশ্যই সেটা তো বলতে হয় যে মেনটেন করতে হবে আসলে। এটাই বলবো যে ক্যারিয়ারটা আগেই সেট করে ফেলো যে কোন দিকে করবে। আপু, আপনার এক্সপিরিয়েন্স এবং গাইডলাইন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। নিকলাইসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল। আমি বিশ্বাস করি আজকে যারা আমাদের সেশন শুনেছে তারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সেশন এখানেই শেষ করছি।